দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। বর্তমানে শরীরের অন্যান্য রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা এখনো মানসিক স্বাস্থ্য সচেতনতায় অনেকটুকু পিছিয়ে। মন ভালো রাখতে কি করা উচিত, পরিবার কি ভূমিকা রাখতে পারে মানসিক স্বাস্থ্য সুরক্ষায়, এই বিষয়গুলো তুলে ধরবো আমাদের আজকের পর্বে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় মানসিক স্বাস্থ্যে পারিবারিক কাঠামো ও সম্পর্কের প্রভাব। আমাদের সাথে আছেন খাদিজা মৌরি, সাইকোলজিস্ট। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপু, আমরা যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো যে মানসিক স্বাস্থ্যে পারিবারিক কাঠামোর এবং এই সম্পর্কগুলোর আসলে প্রভাব, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করি যে এখানে পারিবারিক কাঠামোগুলো আসলে কেমন হয়ে থাকে এবং একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যে এর প্রভাবটা আসলে কেমন। ধন্যবাদ এত চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমরা যদি এখন দেখি যে আমাদের পরিবারগুলো কিন্তু আমাদের অতীতে যে পরিবারের কাঠামোগুলো ছিল তার তুলনায় এখন কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখনকার পরিবারগুলো দেখা যাচ্ছে যে ছোট হয়ে এসেছে, বাবা মা এবং সন্তান। আবার আগের কথা যদি চিন্তা করি তখন যৌথ ফ্যামিলিটা অনেক বেশি ছিল। তো সেদিক থেকে বলা যায় যে আমাদের পরিবারের কাঠামো যেহেতু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনশীল বিষয়টার সাথে সাথে তাদের শারীরিক, মানসিক, আচরণগত অনেক ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখি একটা পরিবারের ভেতরে। এবং এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যা যা করতে হয় সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে যেহেতু পরিবারের কাঠামোটা পরিবর্তন হচ্ছে, সেটার সাথেও দেখা যায় যে মানুষের মানসিক পরিবর্তনগুলোও দেখা যায়। পরিবারের কাঠামোর পরিবর্তন বলতে যদি বলি যে যৌথ ফ্যামিলি, তারপর নিউক্লিয়ার ফ্যামিলি, এই দুটোই শুধু না, আবার এখন কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে যে সিঙ্গেল প্যারেন্টিংয়ের ব্যাপারটা। তো দেখা যাচ্ছে সিঙ্গেল মাদার অথবা সিঙ্গেল ফাদার, এই যে প্যারেন্টিংয়ের যে পরিবর্তনটা বা পরিবারের যে কাঠামোটা যে পরিবর্তন হচ্ছে, এর সাথে কিন্তু পরিবারের যে লোকগুলো আছে তাদের মানসিক যে স্বাস্থ্যটা সেটাও কিন্তু অনেক অনেক বেশিভাবে সম্পৃক্ত। তো সেদিক থেকে দেখা যায় যে পরিবারে যদি মা থাকেন তার মানসিক ব্যবস্থাটা একরকম থাকেন, পরিবারের যে সন্তানগুলো আছে সিঙ্গেল প্যারেন্টিংয়ের ক্ষেত্রে সেখানে তাদের অবস্থাটা সমাজেও একরকম থাকে, পরিবারের ভেতরেও অন্যরকম থাকে। তো এই সব কিছু মিলিয়ে এই পরিবর্তনশীল সমাজে দেখা যায় যে তাদেরকেও অনেক বেশি স্ট্রাগল করতে হয় নিজেদেরকে এদের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। একদমই তাই আপু, আমরা এখন অনেক বেশি দেখছি ডিভোর্সের পরিমাণ বাড়ছে, পরিবারের সম্পর্ক অনেক বেশি ভাঙছে। এই যে ভাঙা পরিবার বা একক পরিবারে বেড়ে ওঠা শিশুদের মানসিক কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? আমরা আসলে এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটা সময়ে অনেক বেশি জাজমেন্টের মুখোমুখি হতে হয়। তো যখন একটা পরিবার ডিভোর্সের দিকে যায়, তো দেখা যায় যে বাবা মার মধ্যে যখন এই সেপারেশনটা চলে আসে তার একটা অনেক বড় প্রভাব কিন্তু আমরা সন্তানের মধ্যে দেখি। হ্যাঁ, কারণ সন্তান কখনোই চায় না যে তার বাবা মা আলাদা হয়ে যাক, কিন্তু তারা এটা বুঝতেও হয়তো তাদের অনেক দেরি হয় যে আমার বাবা মা আলাদা দুজন মানুষ, কিন্তু তারা ওভাবেই অভ্যস্ত যে আমার বাবা মা সবসময় একসাথে থাকবে। এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটটাও তো সেরকম, সে স্কুলে যাচ্ছে সেভাবে করেই দেখছে। রাইট, প্রত্যেকের বাবা মা আছে একসাথে। তো সেই জায়গা থেকে সন্তানটার কথা যদি চিন্তা করি, তাকে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় তার স্কুলে অথবা সে যদি কলেজে থাকে। তো তারপরে হচ্ছে যে পরিবারে যদি একটা সন্তান থাকে তাকে এক ধরনের ভাবে চ্যালেঞ্জ ফেস করতে হয়, যদি একাধিক সন্তান থাকে সেখানেও তার চ্যালেঞ্জগুলো অন্যরকম হয়। তো সন্তানদের মধ্যে যেটা দেখা যায় যে তাদেরকে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাদেরকে প্রত্যেকেই জিজ্ঞেস করে কেন এরকম হয়েছে। আবার অনেক সময় এমনও দেখা গেছে যে সন্তানকে ব্লেম করা হয় যে তোমার জন্য কিন্তু আমরা আজকে এই অবস্থাটা হয়েছে। তা একটাবার আমরা কি ভাবি যে এই ছোট্ট একটা সন্তানকে আমরা কত বড় একটা বোঝা, অপরাধের বোঝা আমরা তার কাঁধে দিয়ে দিচ্ছি। একদমই তাই। এবং অনেক সময় কিন্তু সন্তানকে ডিসাইড করতে দেওয়া হয় যে তুমি বাবার সাথে থাকছো না মায়ের সাথে। এটা তো অনেক বড় একটা, এটা অনেক কঠিন একটা ব্যাপার যে এত ছোট একটা মানুষ এবং তার ছোট্ট একটা ব্রেনের ভেতরে এই পুরো জিনিসটাকে প্রসেস করা, এটা আসলে তার জন্য এতটাই ডিফিকাল্ট যে সে তখন পারে না। একদমই তাই। তো ওই জায়গা থেকে বাচ্চার সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ বিলঙ্গিংনেস, এই বিষয়গুলো তখন তাকে এতটা বেশি ভাবিয়ে তোলে। হয়তো তার শব্দ ভাণ্ডার অনেক ছোট,
সে জানে না যে কিভাবে এগুলোকে বলতে হবে বা কি করতে হবে, সে শুধু কিভাবে কি করে ইমোশনটাকে কিভাবে এক্সপ্রেস করে, সে হয়তো কেঁদে ফেলে আমি জানি না, হয় কখনো বলে আমি মার কাছে যাব, কখনো বলে আমি বাবার কাছে যাব। কারণ আমাদের ছোট একটা বাচ্চা, আমরা যখন ছোট্ট একদম বাচ্চা থাকে, তার কিন্তু ইমোশনের যে জায়গাটা সেটা অনেক স্ট্রং থাকে, লজিক্যাল ব্রেনটা তখন কাজ করে না। কারণ যে বাচ্চাটা যখন জন্মায় সে হচ্ছে গিয়ে সে হচ্ছে একদম পুরো বান্ডেল অফ ইমোশনস। হ্যাঁ, তো এই যে বান্ডেল অফ ইমোশনসের জন্য যেটা হয় যে সে যেটা চাই তার সেটাই চাই। যখন সে বড় হতে থাকে, একটা বাচ্চা যখন 10 বছর 11 বছর পর তার লজিক্যাল ব্রেনটা একটু একটু করে ডেভেলপ করা শুরু করে সময়ের সাথে সাথে, বাট এর আগ পর্যন্ত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবারগুলো ভেঙে দেখা যায় যে বাচ্চাগুলোকে একেবারেই হয় বাবাকে চুজ করতে হচ্ছে না মাকে চুজ করতে। এই যে চয়েস করার ব্যাপারটা, এটা কিন্তু আসে হচ্ছে কি আমার লজিক্যাল পার্ট থেকে ব্রেন। তো তখন দেখা যায় যে বাচ্চাটা আসলে ওভাবে পরিপক্কভাবে বলতে পারে না বা বুঝতেও পারে না কোনটা তার জন্য, এটা তখন তার জন্য একটা ট্রমা হয়ে যায়। একদমই। তো এই ট্রমাটা যখন তার জন্য আসে, এবং এটা কিন্তু সারা জীবন সে বয়ে বেড়ায় যতদিন সে বড় হয়, কারণ এটা তো প্রপারলি প্রসেস হয়নি তার ভেতরে। আপু, এই অবস্থার আরেকটা বিষয় জানতে চাই যে যখন আমরা দেখছি একটা পয়েন্টে এসে যে বাবা মা দুজনেই কিন্তু ব্যালেন্স করে বাচ্চাকে আবার বড়ও করছেন সেপারেটেড অবস্থাতেই, তখন বাচ্চা কিন্তু কিছুদিন বাবার সাথে কিছুদিন মায়ের সাথে থাকছে। এখানে কি আসলে অ্যাটাচমেন্টের কোনো সমস্যায় তারা পড়ে কিনা, যেহেতু তাকে কন্টিনিউয়াসলি এনভায়রনমেন্ট তার চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে হয়তো বাবা অন্য একটা সংসার তৈরি করেছে, মা হয়তো অন্য একটা সংসার তৈরি করেছে। এখন বাচ্চাটা পড়ে যায় যে সেন্স অফ সিকিউরিটি যেটা বলেছি, এবং অ্যাটাচমেন্টের যে জায়গাটা, ডেফিনেটলি অ্যাটাচমেন্টের ইস্যুটা তার চলে আসে। এবং অ্যাটাচমেন্টের ইস্যুটা আসলে হয় কি যে সে আসলে বুঝে উঠতে পারে না যে সে কার সাথে সব থেকে বেশি নিরাপদ এবং কাকে সে সব থেকে নিজের মানুষ মনে করবে, এটা একটা ব্যাপার আছে। তারপর যদি আমরা একটু সোশ্যাল পার্সপেক্টিভ থেকে দেখি যে সে কখনো বাবার বাসায় থাকছে, কখনো মার বাসায় থাকছে, এই যে তারও তো একটা লাইফের ডিসিপ্লিন একটা বা রুল আছে যে আমি স্কুলে যাচ্ছি, আমার এই ধরনের কাপড় আছে, আমার এইটা আছে, এই বিষয়গুলো তখন সে কোথায় ক্যারি করবে? তাকে দেখা যায় যে একটা সংসার তাকে হয়তো ছোট্ট ব্যাগের মধ্যে করে নিয়ে ক্যারি করে যেতে হয়, কখনো আমি মার এখানে যাচ্ছি, কখনো আমি বাবার এখানে যাচ্ছি। বাচ্চাটা তখন মনে করে যে আমার ব্যাগটাই কি তাহলে আমার সেই সংসারটা, বা আমার সব কিছু কি ব্যাগই? তো সে তখন মানুষকে পায় না যেটাকে সে আসলে সেফ প্লেস বলতে পারে, তো নির্ভর করতে পারবে। তো ওই জায়গা থেকে আসলে বাচ্চাটার ভেতরে ছোটবেলা থেকেই যে অন্যের প্রতি একটা ট্রাস্ট যে তৈরি হবে, ট্রাস্টের জায়গাটাও দেখা যায় অনেকটা বেশি নড়বড়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং এটা কি তার আত্মবিশ্বাসের জায়গা থেকেও আসলে অনেকটুকু তাকে প্রভাবিত করে কিনা? যেমন বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট শিশুর মানসিক স্বাস্থ্যে কি ধরনের প্রভাবগুলো স্পেসিফিক্যালি ফেলে, এবং যেটার প্রেজেন্টেশনটা আসলে বড় হলে কেমন হয়? আচ্ছা, কথা বলতে বলতে হঠাৎ আমার মেমোরি লেনে হঠাৎ ফ্ল্যাশব্যাক যেটা হলো যে কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্ট দেখেছি, আমাকে একটু শেয়ার করি। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, যেটা হয়েছে যে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে যে বাচ্চার বয়স 11-12 বছর, ওকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, এবং তারা মা প্রচণ্ড ওয়ারিড। মা কি করছে? মা ওয়ার্কিং মাদার। বাবা কোথায়? বাবা বাইরে থাকে। আচ্ছা, তো এই ছিল তার ফোনের হিস্ট্রি। বাচ্চা যখন আসলো, আমি বাচ্চার সাথে যখন কথা বললাম, আমি 1 ঘন্টা ধরে শুধু এটুকুই বের করার চেষ্টা করলাম যে বাচ্চাটার মধ্যে কি হচ্ছে, কারণ আমার 15 বছরের অভিজ্ঞতা থেকেও আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে বাচ্চার মধ্যে আমি কোনো ধরনের কোনো ইস্যু আমি বুঝে উঠতে পারছিলাম না। কেননা বাচ্চাটা এত বেশি প্লেফুল, এত বেশি জলি ছিল, এবং এত কানেকশন বলবো বা কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল, এবং সে খুব সাবলীলভাবে সব কথা বলছিল, সব কিছু করছিল। হ্যাঁ, শুধু সে কথার মধ্যে একটা কথা বলেছে যে মা বেশি থাকে আমার সাথে, বাবা তো থাকে না। তখন আমি বুঝতে পেরেছি হয়তো এখানে কিছু একটা হতে পারে। এরপর যখন আমি মায়ের সাথে কথা বললাম, তখন আমি বুঝতে পেরেছি আসলে বাচ্চার মধ্যে আমি কিছুই পাইনি। বাচ্চাকে প্রতিনিয়ত ব্লেম করা হয় যে আমি আজকে তোমার বাবার সাথে এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। এক্স্যাক্টলি, এটা আমরা এখন অনেক বেশি দেখতে পাই যে তোমার জন্য সম্পর্কটা ক্যারি করে গেলাম। এক্স্যাক্টলি, তোমার জন্য সম্পর্ক ক্যারি, আজকে তুমি না থাকলে তোমার বাবাকে আমি কবেই ছেড়ে দিতাম। তখন বাচ্চাটা কি করে, নিজেকে এত বেশি ব্লেম করা শুরু করে, বার্ডেন মনে করে, অপরাধ বোধ তার মধ্যে কাজ করে। তো যখন আমি এক বড়ই হচ্ছি এমন একটা পরিবেশে, যে পরিবেশটাকে আমাকে প্রতিনিয়ত ব্লেম করা হচ্ছে, আমাকে গিলটি বানানো হচ্ছে, যেখানে আমি আমার অবস্থানে আমার অস্তিত্বটাকেই এখানে মনে হচ্ছে যে এটা একটা আনইনভাইটিং একটা কিছু, তো ওয়েলকামিং না। তো সেই জায়গায় তখন বাচ্চাটা কি করে যে
তার মধ্যে যেটা হয়েছে বাচ্চাটার তার ঘুমের মধ্যে দেখা যায় যে সে অনেক বেশি কান্নাকাটি করে এবং সে বলে যে আমি কিছু করিনি। তো তখন মার সাথে কথা বলে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি মা বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসে, মা প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ লিড করে, বাচ্চাকে নিয়েও তাই করে, বাচ্চার আফটার স্কুল প্রোগ্রামগুলো অনেক বেশি এবং বাচ্চার সাথে মার যে কমিউনিকেশনটা সেটা একেবারেই কম। আচ্ছা, বাচ্চা মার সাথে কমিউনিকেট করে কিন্তু কোয়ান্টিটিভ বেসিসে, তোমাকে এটা করতে হবে, তোমাকে ওইটা করতে হবে, অনেক বেশি ডুজ অ্যান্ড ডোন্টস, মানে আবেগীয় যে একটা সম্পর্ক সেই বিষয়টা একেবারেই নেই। তো ওখান থেকে বাচ্চা আস্তে আস্তে যেটা মনে হয়েছে যে বাচ্চাটা সবই ঠিক আছে, সব ভালো, কিন্তু মার সাথে অ্যাটাচমেন্টের কারণে তার ঘুমের ভেতরে এই বিষয়গুলো ডেভেলপ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপু এগুলো কি পরবর্তীতে যদি আর্লি ইন্টারভেনশন হয় তখন কি এটা প্রতিরোধের জায়গা থাকে কিনা, আসলে কোনো রকম বড় ধরনের মানসিক সমস্যা থেকে সে বের হয়ে আসতে পারবে কিনা? আমি অনেক ধন্যবাদ দিই ওই মাকে যে উনি এই সময়ে এসেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে বাচ্চা না, আমার এখন মাকে নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ হচ্ছে যে বাচ্চাটাকে আমি জাস্ট হয় কি যে কিছু স্পেসিফিক মোমেন্ট থাকে, যেমন আমি যখন রাতে ঘুমাতে যাব আমি যেন আমার বাচ্চাটার সাথে খুব সুন্দর করে কথা বলে ভালো মন নিয়ে বাচ্চাটা যেন ঘুমাতে যেতে পারে, এটা ইনশিওর করার। কেননা ঘুমের ভেতরেও কিন্তু আমাদের মনটা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা তখন আমাদের ব্রেইনটাকে পুরো জায়গাটাকে নিয়ে অনেক বেশি কাজ করে। তো তখন বাচ্চাটা যখন ঘুমানোর আগে তার ওই প্রেজেন্ট মোমেন্টটা কী ছিল যদি পজিটিভ থাকে তাহলে বাচ্চাটার কিন্তু ঘুমটা ভালো হয়। এবং যদি পজিটিভ মেমোরি বা পজিটিভ মোমেন্টটা না থাকে, মা যদি বকা দিয়ে বাচ্চা দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় তাহলে কিন্তু তার ব্রেইনটা ওই মেসেজটাই নেবে, তাই না? তো তখন বাচ্চাটার মধ্যে যেটা হয় যে বাচ্চাটা সকালে ঘুম থেকেও উঠে তার প্রথম যে মেমোরিটা মনে হবে যে রাতে তো আমি বকা খেয়েছিলাম। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে বাচ্চার সাথে যে সময়টা, ওই সময়টা খুব ইম্পর্টেন্ট। এবং সকালে যখন আমি বাচ্চাকে ঘুম থেকে তুলবো আমি যেন ওকে বকা দিয়ে না উঠিয়ে দিই, আমি যেন ওর সাথে চমৎকার করে কথা বলে তাকে যেন ঘুম থেকে তুলি। কেননা আমি যখন কারোর সাথে ভালো করে কথা বলি ওইটার ইম্প্যাক্ট ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্টই পড়বে। আপু এই যে একটু আগে বললেন যে ডোজ অ্যান্ড ডোন্টস, তো এই বিষয়টা আমরা এখন অনেক বেশি দেখতে পাই যে বাবা মা হয়তো অনেক বেশি কড়া শাসন করছেন এবং আমাদের এখন একাডেমিক কারিকুলামগুলোও এমন যে সারাটাক্ষণ তাকে কমান্ড করতে হচ্ছে, তুমি এটা করবে না, ওটা করবে না, এই পড়ো। এই যে অনেক কড়া শাসন, দূরত্বপূর্ণ একটা সম্পর্ক যেখানে আসলে আবেগের জায়গাটা অনেকটুকুই হয়তো কম, তো এইখানে আসলে পরবর্তীতে বাচ্চার মানসিক বিকাশে এটা কিভাবে প্রভাব ফেলছে বা এটা কি মানসিক রোগেরও একটা কারণ বলে মনে করেন কিনা? হ্যাঁ, মানসিক রোগ এটা তখনই হয় যখন এই বিষয়গুলো ছোটবেলা থেকে আমার আনরিজলভ বা আনসলভ থাকে, আনফিনিশড থাকে। তো সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, বাচ্চারা যখন অনেক বেশি কঠোর শাসনের ভেতর দিয়ে বা নিয়মের ভেতর দিয়ে বড় হয় তারা ডিসিপ্লিন হওয়ার পাশাপাশি তারা কিন্তু তাদের অনেক ইমোশনের বিষয়গুলোকে সাপ্রেস করে রাখছে। তো এই যে আমি আমার ইমোশনাল বিষয়গুলোকে সাপ্রেস করে রাখছি সেটাই যদি আনরিজলভ অবস্থায় থেকে যায় সেটাই আমার পরবর্তীতে গিয়ে আমার একটা হতে পারে অ্যাংজাইটির কারণ, হতে পারে ডিপ্রেশনের কারণ। তো সেই জায়গায় প্যারেন্টিংয়ের প্যাটার্নটা যদি আমরা একটু দেখি যে সে কোন ধরনের প্যারেন্টিং স্টাইলে বড় হয়েছে সেটার উপর বেস করেও কিন্তু আসলে বলা যায় যে বাচ্চাটার পরবর্তীতে এই ধরনের মানসিক সমস্যাগুলো ডেভেলপ করার চান্সেস আছে কি নেই। আচ্ছা, প্যারেন্টিং এর স্টাইলের কথা যেহেতু চলেই আসলো, আমরা সবসময় চিন্তা করি যে আদর্শ প্যারেন্টিং বলতে আসলে আমরা কি বুঝি। সেই ক্ষেত্রে তো প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকটা বাচ্চার তাদের আবেগের বিকাশগুলোও আসলে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তো সেই বিষয়টা নিয়ে আসলে কোন প্যারেন্টিং স্টাইলটা আসলে আপনি আদর্শ বলবেন? আসলে এই যে প্রথমে আপনি বলে নিয়েছেন যে প্যারেন্টিংয়ের প্রতিটা বাচ্চা ইউনিক, তো সেই জায়গায় আমি বলবো যে প্যারেন্টিংয়ের আসলে কোনো স্পেসিফিক গাইডলাইন নেই যে আমি ওটা বলতে পারবো যে এক্স্যাক্টলি এই রুলগুলো ফলো করলে একটা বাচ্চাকে আমি একদম পরিপূর্ণ আদর্শ কনফিডেন্ট বাচ্চা হিসেবে বড় করতে পারবো যে কিনা সব ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবে। কিন্তু ওই যেহেতু গাইডলাইন নেই তারপর আমরা কিছুটা তো হোপ রাখতে পারি যে পজিটিভভাবে কিভাবে বাচ্চাকে বড় করা যায়। তো আমি যদি বলি যে এখানে প্যারেন্টিংয়ের 4টা স্টাইল আছে, তো ওই 4টা স্টাইলের মধ্যে আসলে আমি বলবো যে অথরিটেটিভ যে প্যারেন্টিংয়ের স্টাইলটা ওইটা কাজ হচ্ছে গিয়ে যে বাচ্চার সাথে কমিউনিকেশনটা খুব স্ট্রং থাকে এবং খুব পজিটিভ থাকে। ওখানে বাচ্চার কথাগুলোকে শোনা হয়, বাচ্চা কিছু বললে তাকে এটা বলা হয় না যে যাও পরে আসো, যাও পরে আসো, তুমি এখন কথা বলতে পারছি না, তোমার সাথে পরে কথা বলবো।
তো এই যে বাচ্চাকে তখন প্রতিনিয়ত বাচ্চার সাথে ভালো করে কমিউনিকেট করা হয়, প্রবলেম সলভিংয়ের দিকে আগানো হয়, তার সাথে ডিসকাস করা হয়। তো এই বিষয়গুলো বাচ্চাকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ফিল করে যে ইয়েস আই এম হার্ড, এবং ওর মধ্যে সেন্স অফ বিলঙ্গিংনেস জিনিসটা কাজ করে। এবং না বললেও বাচ্চাটাকে সেটার যৌক্তিকতা বোঝানো হয়। এক্স্যাক্টলি, যদি আমি নাও বলি আমি সেটা কেন বলেছি না, কেননা দেখা যায় কি আমাদের সমাজে আমরা বাচ্চাকে না কোনো কিছু বুঝিয়ে বলি না। হয়তো বাচ্চা আমরা কোনো একটা অনুষ্ঠানে আছি বা কিছু করছি, বাচ্চাটা হঠাৎ করে আইসক্রিম খেতে চলো সবার সামনে, অন্যান্য বাচ্চারাও খেলছে। এখন আমার বাচ্চাটা আইসক্রিম খেতে চলে, কারণ ওই যে বললাম তার তো ইমোশন অফ মানে বান্ডেল অফ ইমোশনস, তো সে হয়তো অত কিছু বোঝেনি যে অন্য সবাইকে দিতে হবে বা খাওয়াতে হবে, সে শুধু তার নিডটা ফুলফিল করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে সে হয়তো চাইলো, মা তো এখন লজিক্যাল মাইন্ডটা স্ট্রং, মা তখন বললো যে না এখন দেওয়া যাবে না। বাচ্চাটা বলছে কেন দেওয়া যাবে না, এখনই দাও। তখন মা যদি তাকে একটু বুঝিয়ে বলে, আমার মনে হয় এটা খুব ভালোভাবে কাজ করবে। কারণ 8-9 বছরের বাচ্চা বা 6-7 বছরের বাচ্চাও কিন্তু তাকে যদি ব্যাখ্যা করা হয় যে আসলে কেন এখন দেয়া যাচ্ছে না, সে কিন্তু বুঝিয়ে বললে। একদমই। তো সুতরাং বাবা মাদের এখানে ভূমিকাটা অনেক বেশি স্ট্রং, যে প্রপারলি কমিউনিকেট করাটা ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ আপু। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। থ্যাংক ইউ। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান মনের কথা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো অনেক আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মানসিক স্বাস্থ্যে পারিবারিক কাঠামো ও সম্পর্কের প্রভাব। আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট খাদিজা মৌরি আপু। আমরা প্যারেন্টিং এর স্টাইলগুলো নিয়ে বলছিলাম। আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা কিন্তু পারমিসিভ প্যারেন্টিং মনে হয় একটা প্যাটার্নও আছে। তো সেই জায়গা থেকেও কিন্তু দেখি যে বাবা মারা অনেক বেশি ওপেন হয়ে যাচ্ছেন বা অনেক কিছু আসলে সবকিছুই পারমিট করছেন, সেখানে বাচ্চাদেরকে কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, যেটা বলেছেন যে পারমিসিভ প্যারেন্টিংটা আসলে সেই স্টাইলটা যেটাতে আমরা অলওয়েজ ওকে থাকি যে কোনো কিছুতে বাচ্চার সাথে, মানে বাচ্চা এখানে আনরিয়ালিস্টিক কোনো ডিমান্ডও যদি করে ফেলে তাহলে সেটাতেও আমরা দেখা যায় যে ওকে করছি। কারণ আমরা আপু এখানে এখন অনেক দেখতে পাই যে অনেক অল্প বয়সে বাচ্চার কাছে আমরা অনেক বড় গ্যাজেট দিয়ে দিচ্ছি, ডিভাইসগুলো দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে কিন্তু ইন্টারনেট অ্যাডিকশন থেকে শুরু করে অনেক ধরনের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারও কিন্তু আমরা এখন দেখতে পাই। হ্যাঁ, তো এটা আসলে বলবো যে পারমিসিভ প্যারেন্টিং এ আমরা সবসময় দেখি না যে আহা ও চাচ্ছে ওকে দিয়ে দাও না, ছোট মানুষ কাঁদছে। তো এখানে আমি বলবো যে আমাদের পরিবারের একটা ভূমিকা আছে, পরিবারের কাঠামোর কথা যদি বলি, যে যখন আমরা অনেক বড় একটা পরিবারে থাকি, একটা সন্তানকে যখন বড় করতে হয়, আমাদের আসলে একটা মা কিন্তু সন্তানকে বড় করে না, ওই পরিবারের প্রতিটা মানুষের কিন্তু ইম্প্যাক্ট থাকে ওই সন্তানটার উপর। সে যদি তার দাদা দাদি, নানা নানি, চাচা ফুপু, মামা খালা, ইভেন তাদের বাসায় যারা হাউস হেল্প থাকে, যাদেরকে হেল্প করার জন্য, তাদেরও কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট আছে ওই বাচ্চাকে বড় করার ক্ষেত্রে। তো দেখা যায় যে যখন আমি বাচ্চার সাথে একটা কথা বলছি, বাচ্চাকে চাইছি কোনো কিছু একটা শিখাতে, পজিটিভ একটা ডিসিপ্লিনের ভেতরে আনতে, তখন প্রতিটা মানুষের কিন্তু সেই সেম টোন, সেম ল্যাঙ্গুয়েজে কথাটা যদি আমরা বলি, তাহলে কিন্তু ওই বিহেভিয়ারটা বাচ্চার মধ্যে স্ট্রং হবে। কিন্তু তখন যদি আমরা দেখি যে মা বলেছে যে আমাকে এখন দেয়া যাবে না, কিন্তু অন্যরা আমাকে সেটা পারমিট করে ফেলছে, তখন কিন্তু বাচ্চা মাকে কিন্তু আর সে রেসপেক্টটা করবে না, এবং মাকে রেসপেক্ট কেমন করবে না, পাশাপাশি তারও কিন্তু ওই বিহেভিয়ারটা স্ট্রং হবে না যে এটা এখন করা যাবে না। তো সেই জায়গা থেকে দেখা যায় যে বাচ্চাটা খুব কনফিউজিং থাকে, যে প্রপারলি ডিসিশন মেক করতে পারে না, এবং সে সবসময় দেখা যায় প্লেজার প্রিন্সিপাল ফলো করে, যে তার যেটা ভালো লাগে সে সেটাই করছে। দ্যাট ইজ প্লেজার প্রিন্সিপাল। যে দেখা যায় সে সবসময় আমার এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন খাওয়াটা ঠিক হবে না, এই জিনিসটা, এই বোধটা তখন তার মধ্যে অতটা স্ট্রংলি তৈরি হয় না, এবং এটা অনেক বড় হয়েও দেখা যায়। হঠাৎ করে আমি একজন মানুষকে পেয়েছিলাম, দেখলাম যে সে ফাস্টিং করছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে, কারণ তাকে শুকাতে হবে।
তো হঠাৎ করে দেখলাম যে সে তার এত পছন্দের একটা খাবার পেয়ে গেল, সে ভুলেই গেল যে সে ফাস্টিং করছে। সে অ্যাকচুয়ালি ভুলে যায়নি, সে বলছে যে আহা ফাস্টিং পরে হবে, আমি এখন এটা খেয়ে নিই। সে কিন্তু কি করলো যে তার ওই ক্ষণিকের প্লেজারের জন্য সে তার এই যে তার ডিসিপ্লিন, যে কষ্টের মধ্যে গেল সেটা কিন্তু সে ভুলে গেল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ছোটবেলা থেকে তোমার কি কখনো এরকম হয়েছে যে তোমাকে সব আবদার পূরণ হয়নি বা কিছু? বলে না, আমার এক ফুপু আছে, আমার ওই ফুপুটা আমি যা চাইতাম চকলেট চিপস যখন যেটা চাইতাম আমাকে তখনই সেটা দেওয়া হতো এবং সব ভালো ভালো জিনিসগুলো আমার জন্য তুলে রাখা হতো। তার মানে সে অনেক প্যাম্পার্ড চাইল্ড ছিল। তো দেখা যাচ্ছে যে প্যাম্পারিং ভালো, কিন্তু ওভার প্যাম্পারিং যদি হয়ে যায় সেটা কিন্তু বাচ্চার ভবিষ্যতে যে পার্সোনালিটি প্যাটার্নটা সেটার উপর একটা ইম্প্যাক্ট ফেলে। একদমই, কারণ আমরা তো সবসময় মানে রিয়েলিস্টিক ওয়েতে একই জিনিস যে সবসময় দিতে পারবো বিষয়টা তেমন না। এখন আরেকটা বিষয়ে যদি একটু ফোকাস করতে চাই, যে আমরা এখন খুব বেশি পারিবারিক সহিংসতা অনেক বেশি দেখে থাকি। এই যে পারিবারিক সহিংসতা বা অবহেলার ফলে যে মানসিক ট্রমাটা, এটা আসলে কতটুকু ক্ষতিকর একজন ব্যক্তির জন্য? ট্রমাটা আসলে এখন বলবো যে এটা আসলে খুবই আনফর্চুনেট যে বাচ্চাদের মধ্যে এখন এত বেশি দেখা যাচ্ছে। স্পেশালি আমরা যদি সময় অনুষ্ঠানের শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সিঙ্গেল প্যারেন্টিংয়ের কথা, তো দেখা যায় যে ওই বাচ্চাটা যদি ওই ট্রমা নিয়ে বড় হয়, তো ওই ট্রমাটা তার মধ্যে প্রতিটা সেক্টরে কাজ করে, তার রিলেশনশিপে কাজ করে। সে যখন নতুন করে একটা সম্পর্কে জড়ায় তখন তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। সে যখন তার প্রফেশনাল লাইফে ঢুকে তখন তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। আর ওই যে ছোটোবেলা থেকে যদি তার সাথে ওই ব্লেম গেমের যে ব্যাপারটা, এটা যদি চলে আসে যে সব দোষ তোমার জন্য এরকম হয়েছে, তো সে দেখা যায় যে অফিসে যদি কোনো পারফরমেন্স সে করলো, যদি ওটা প্রপারলি না হয়, সে সম্পূর্ণভাবে বলে আজকে আমি ছিলাম দেখে এটা হয়নি। তো সে সব কিছুতে যেখানে তার কোনো অবদান নেই বা সে তার কোনো জড়িত থাকার কোনো বিষয় নেই, সেখানেও সে নিজেকে অনেক বেশি ব্লেম দিচ্ছে, নিজেকে নেগেটিভ ভাবে দেখছে। এতে করে কি হয়, তার কনফিডেন্স, সেলফ এস্টিমটা অনেক লো হয়ে যায়। আত্মধারণা, যেটা নিজের সম্পর্কে নিজের যে ধারণা, সেটা হচ্ছে সেলফ এস্টিম, এবং ওইটা তখন তার কি হয়, একেবারে কমে যায়। সে সব কিছুতে নিজেকে লো মনে করে এবং অন্যের সবসময় মনে করে আই এম নট কেপেবল, অন্যরা আমার থেকে অনেক ভালো, আমি ভালো না, এবং তার মধ্যে একটা প্যাসিভ পার্সোনালিটি ডেভেলপ করে। তো এইটা আসলে সে সারাটা জীবন বয়ে বেড়ায় এবং এ ধরনের মানুষ অনেক বেশি ডিপ্রেসড থাকে এবং ডিপ্রেশনের আলটিমেট রেজাল্টটা খুবই নেগেটিভ থাকে এবং খুবই দুঃখজনক হয়ে যায়। সেখান থেকে আত্মহত্যাজনিত বিষয়টা অনেক বিষয় চলে আসে। এই ক্ষেত্রে আপু আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের সমাজে যেসব কথাগুলো হয় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে, যাদের আসলে হয়তো ফ্যামিলির কিছু ডিসফাংশন থাকে, যা বাবা মার মাঝে ডিভোর্স থাকে, তারা হয়তো পরবর্তীতে তাদের নিজেদের সংসার গঠনের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করে, বা তাদেরকে সম্পর্ক গঠনের ক্ষেত্রে কিন্তু অনেকটুকু নিরুৎসাহিতও করা হয় অনেক ক্ষেত্রে। তো এই যে এটা কি আসলে মিথস নাকি এটা আসলে একটা ফ্যাক্ট? আমি তো বলবো এটা ডেফিনেটলি ইটস এ মিথস, এবং এই মিথসটা হচ্ছে আমাকে সমাজ এই মেসেজগুলো দেয়। তো সমাজের এই বিষয়গুলো যে আমরা আসলে পছন্দ করি যে নেগেটিভ কোনো কিছুকে অনেক বেশি এক্সাজারেট করতে বা ওই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চর্চা করতে, ফলে যেটা হয় কি, যে ওই বাচ্চাটা নিজেকে মনে করে যে আমি তো আসলে এই ফ্যামিলিতে, এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যে ফ্যামিলিতে বাবা মাকে আমি একসাথে পাইনি। তো ওই বাচ্চাটা তখন সে কি দেখে বড় হয়েছে, এবং ডিভোর্স হচ্ছে গিয়ে আলটিমেট রেজাল্ট, মানে দুজনের আলাদা হওয়ার জন্য। তো একসাথে থেকে তখন হয়তো সে দেখেছে যে বাবা মার ঝগড়া, প্রতিনিয়ত হয়তো ভার্বাল অ্যাবিউজ দেখেছে, ফিজিক্যাল অ্যাবিউজ দেখেছে, ব্লেম ছিল, অনেক বেশি কাদা ছোড়াছুড়ি ছিল। তো একটা বাচ্চার সামনে যখন তারা দেখে যে তার জীবনের সব থেকে সেফেস্ট যে মানুষ দুটো তারা এইভাবে করছে, তার তো সম্পর্কের উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়। তো এইটার ইম্প্যাক্ট যেটা হয় পরবর্তীতে, সে যখন বড় হয়, সে যখন দেখে, সে যখন সম্পর্কে জড়ায়, সে কিন্তু প্রচণ্ড ভয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় সে সম্পর্কে জড়াতেও চায় না, কারণ তার সেলফ বিলিফ যেটা হয় যে সম্পর্কে সবসময় তো দেখেছি যে এরকমই হয় বা অ্যাবিউজিভ হয়, বা সে যদি সম্পর্কে জড়িয়েও ফেলে, দেখা যায় যে সে না চাইতেও হয়তো অনেক বেশি ভার্বালি অ্যাবিউজ করে ফেললো, ফিজিক্যালি অ্যাবিউজ করে ফেললো, এবং তার কাছে এটা তখন নর্মাল মনে হয়। তো ওই বিষয়গুলোতে দেখা যায় যে আমরা খুবই আনহেলদি একটা রিলেশনশিপের দিকে হয়তো সে ধাবিত হয়, এই বিষয়গুলো দেখা যায়। আপু, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি যারা হচ্ছে এই ধরনের ফ্যামিলির বিভিন্ন ইয়ের মধ্য দিয়ে যায়, পারিবারিক কাঠামোর মধ্য দিয়ে যায়, তাদেরকে আসলে কতটুকু মানসিক স্বাস্থ্যের সাপোর্টটা দেওয়া প্রয়োজন, এবং পরিবারের বাকি সদস্যদের এখানে আসলে কি ভূমিকা পালন করা যেতে পারে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন পর্যন্ত এমন একটা সোসাইটিতে আছি যেখানে একটা ডিভোর্স হয়ে গেলে
একটা ছেলে বা মেয়ে যখন তারা আলাদাভাবে থাকার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ব্লেমটা দেখা যায় যে হয় ছেলেটাকে দিয়ে দিই অথবা মেয়েটাকে দিয়ে দিই, এবং আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে ব্লেমটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের উপরে আসে। যদি সন্তান থাকে সেক্ষেত্রে তখন তাকে সবসময় ফোর্স করা হয় যে কোনোভাবে সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য। তো সেই জায়গায় দেখা যায় যে মেয়েটা তখন বা ছেলেটা তারা চাইছে না, কিন্তু সমাজ তাদেরকে অনেক বেশি বলছে যে বাচ্চার জন্য হলেও সম্পর্কটা যেন তারা মেনটেন করে। জি আপু, সুস্থ পারিবারিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি আমি বলি যে কি কৌশলগুলো আসলে অবলম্বন করা যেতে পারে? আচ্ছা, আমি যদি এখানে একটা সন্তানকে বড় করার ক্ষেত্রে বলি, এখানে আমি বলবো যে প্যারেন্টিংয়ে আরও দুটো প্যাটার্ন আছে। একটা হচ্ছে আমার কন্ট্রোলিং প্যারেন্ট, একটা হচ্ছে আমার নার্চারিং প্যারেন্ট। তো কন্ট্রোলিং প্যারেন্ট হচ্ছে তারাই যারা কিনা অসম্ভব বেশি ডুজ অ্যান্ড ডোন্টস, বা তুমি কেন এটা করছো, এটা করা যাবে না, অনেক স্ট্রিক্ট রুল মেনটেন করে। কিন্তু নার্চারিং প্যারেন্টটা হচ্ছে তারা বাচ্চার সাথে কমিউনিকেট করে, বাচ্চার প্রবলেমগুলো শোনে। বাচ্চা যদি একটা ড্রয়িং করেও নিয়ে আসে সেটাও সে তাকে ওভাবেই তাকে মূল্যায়ন করে তার সাথে কথা বলে। তো ওই জায়গা থেকে নার্চারিং প্যারেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাচ্চাকে বড় করার ক্ষেত্রে। আর আমি বলবো যে অনেক সময় এগুলো হয়ে ওঠে না কেন? যখন মা বা বাবা যখন তাদের মানসিক অবস্থাটাই অনেক বেশি আনস্টেবল থাকে, তারা কিন্তু তখন দেখা যায় যে এই বিষয়গুলো বাচ্চা কাছে আসলেও বাচ্চাকে একেবারেই তখন বকাঝকা করে তাড়িয়ে দেওয়া হয়। সেই জায়গায় আমি বলবো যে একটু অনুরোধই থাকবে যে বাবা মার প্রতি যে আমরা বাচ্চাকে যেন ব্লেমটা না দিয়ে দিই, কারণ আমরা কিন্তু বাচ্চাকে এই পৃথিবীতে এনেছি বাচ্চার খুশির জন্য না, আমাদের একটা উইশ ফুলফিল করার জন্য আমরা বাচ্চাকে এনেছি। তো সেই বাচ্চাটাকে আমরা এই পৃথিবীতে এনে কেন আমরা বাচ্চার সাথে এত বেশি ইনজাস্টিস করব? তো সেই জায়গায় বাচ্চাটাকে যেন বাচ্চাটার কথা মাথায় রেখে আমরা যেন বাচ্চাকে বাচ্চার মতো করেই ট্রিট করি, কারণ ওর ব্রেনটা এত বড় লোড নিতে পারে না। বাচ্চাকে যেন আমরা যখন খুব খারাপ পরিস্থিতিতেও থাকি আমরা যেন একটু ডিপ ব্রিদিং করে বাচ্চাকে যেন বলি যে বাবা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, তুমি একটু তোমার ঘরে যাও, আমি আসছি। বা আমরা যেন আমার ইমোশনটাকে একটু ফাংশনালভাবে ম্যানেজ করি। সুতরাং আসলে পরিবারের মধ্যে বাবা মাকে সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্যের দিকটা সচেতন হওয়া উচিত, এবং তারা স্টেবল থাকলেই আসলে একটা বাচ্চাকেও সুন্দর পারিবারিক একটা পরিবেশ দেওয়া সম্ভব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেন যদি আমরা ডিভোর্স যাদের হয়েও যায় আমরা যেন এইটুকু মাথায় রাখি যে হয়তো ওই মানুষটা আমার স্বামী থাকছে না বা ওই মানুষটা আমার স্ত্রী থাকছে না, কিন্তু আমার বাচ্চার বাবা সে সারা জীবন থাকছে, আমার বাচ্চার মা সে সারা জীবন থাকছে। এবং একটা বাচ্চা কিন্তু কখনোই তার বাবার সম্পর্কেও খারাপ কথা শুনতে পারে না, মার সম্পর্কেও না। তো অনুরোধ থাকবে একটাই যে বাচ্চাটাকে যেন কখনোই মা যেন তার বাবার সম্পর্কে খারাপ কথা না বলে এবং বাবাও যেন তার মা সম্পর্কে খারাপ কথা না বলে। এতে করে হবে কি যে এটা একটা অনেক বড় একটা বিষয় যে ওই বাচ্চাটা যখন দেখবে যে আমার বাবা মা আলাদা আছে কিন্তু তাদের মধ্যে একটা সম্মানজনক সম্পর্ক আছে, তখন ওই বাচ্চাটা বুঝবে যে ইন্ডিভিজুয়ালি সবাইকেও রেসপেক্ট করা যায়। একদমই তাই। এবং ওই জায়গা থেকে বাচ্চাটার মধ্যে তখন যে একটা সম্পর্কের প্রতি যে একটা ধারণা, ওই ধারণাটা খুব ইতিবাচক হয়ে যাবে। এবং সে যখন তার জীবনে প্রবেশ করবে তখন সে দেখবে যে ডিভোর্স যে সবসময় খারাপ তা না, ডিভোর্স হয়েও কিন্তু অনেক ভালোভাবে বাঁচা যায় এবং সম্পর্ককে সম্মান করাটা যায়। সম্পর্কের সম্মানটা আসলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য, এবং আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের আলোচনা থেকে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য, কারণ এত চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে পেরে আমার অনেক ভালো লাগছে। ভালো থাকবেন। দর্শক, মানসিক স্বাস্থ্যের প্রতি যে বেশি সচেতন সে শারীরিক অসুস্থতা অনুভব কম করে। মন ভালো থাকা মানেই শরীর ভালো থাকা। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পরিবারের ভূমিকা সবার আগে। মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে সুসম্পর্ক, বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অতীব গুরুত্বপূর্ণ। তাই আসুন সম্পর্কের যত্ন নেই, পারিবারিক বন্ধন অটুট রাখি, মানসিক স্বাস্থ্য বা মন ভালো রাখতে আমরা সচেতন হই। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।